ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ভূতের সত্য ঘটনা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা যে গল্পটি শুনতে যাচ্ছি অভিশপ্ত অ্যাপার্টমেন্ট। আশা করছি গল্পটি ভালো লাগবে। চলুন গল্পটি শুরু করা যাক। জায়গার নামটি অবশ্যই পরিবর্তন করে দিয়েছি, কারণটা আশা করি ব্যাখ্যা করতে হবে না। এইবার আসি মূল গল্পতে। সুবর্ণপুর নামেই গ্রাম। আসলে আদ্যন্তে এটি একটি মফস্বল এলাকা। আমাদের এলাকাতে একটি ফ্ল্যাট নির্মাণ হয়েছিল, মানে অ্যাপার্টমেন্ট। সেই অ্যাপার্টমেন্টটি ছিল 4 তলা, মানে টোটাল 3টে ফ্ল্যাট। নিচে আছে 3টে দোকান ঘর। অ্যাপার্টমেন্টটি বানিয়েছিল আমাদেরই এলাকার একজন ছোট খাটো মিস্ত্রি রফিক। রফিক এক জীবনে মিস্ত্রি হলেও পরবর্তীকালে টাকা পয়সা কিভাবে বানিয়ে সে প্রমোটার হয়েছিল কেউ তা জানে না। সে এরকম একাধিক অ্যাপার্টমেন্ট তৈরি করিয়েছিল, কিন্তু এই অ্যাপার্টমেন্টটা বানানোই ছিল তার জীবনের শেষ অ্যাপার্টমেন্ট বানানো। তারপর হঠাৎই সে অসুস্থ হয়ে মারা যায়। যে জমিতে এই অ্যাপার্টমেন্টটি সে বানিয়েছিল সেই জমিটা বহু বছর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। কেউ সেটা নিয়ে মাথাও ঘামাত না। এই অ্যাপার্টমেন্টের আশেপাশে যদিও অনেক বাড়ি উঠেছে, কিন্তু এই জমির দিকে কেন জানি না কারোরই নজর পড়েনি। তো এইবার পালা এলো ফ্ল্যাট বিক্রির। ফ্ল্যাট কিনল অনেকেই, কিন্তু সকলেরই অভিযোগ ফ্ল্যাটে তারা থাকতে পারে না। কিন্তু কেন পারে না সেটাও আর কেউ ঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না। এরপর একজন মহিলা, যিনি এক জীবনে পুলিশের বড় কর্তা ছিলেন এবং ওনার বাড়ি যদিও ছিল সুবর্ণপুরেরই অন্য এক জায়গায়, তাঁর কানে এই খবর যেতেই উনি ওই অ্যাপার্টমেন্টের দোতলার ফ্ল্যাটটি কিনলেন। তারপর তিনি সেই ফ্ল্যাটেই এক রাত কাটাতে গেলেন নিজের ল্যাব্রাডর কুকুরকে সঙ্গে নিয়ে। কিন্তু উনি নিজের বেডরুমে শুয়ে সারা রাত করিডোরে আর বাইরে ড্রয়িং একিসের যেন ছায়া দেখতে পেলেন, আর সেই সাথে সারা রাত তার কুকুরের চিৎকার। উনি বিরক্ত হয়ে সারা রাত ঘুমোতে পারলেন না, কিন্তু মরিয়া হয়ে আরেকটা রাত ট্রাই করলেন, আর এইবার বেডরুমের দরজা বন্ধ করে দিলেন ভেতর থেকে। কিন্তু তাতেও শান্তি নেই। কুকুর তাও চিৎকার করেই চলেছে, এবং ঘরের ভেতর থেকেই, তাও সারা রাত ধরে। এবং সেই সাথে উনি করিডোরে কিছু একটা জিনিসের উপস্থিতিও অনুভব করতে পারছিলেন। উনিও এইবার বিশ্বাস করলেন যে ফ্ল্যাটে অস্বাভাবিক কিছু একটা নিশ্চয়ই আছে। অবশেষে সেই ফ্ল্যাটের বাকি বাসিন্দাদের মতোই উনিও ফিরে গেলেন। এরপরের ঘটনা বেশ ভয়াবহ। ওই অ্যাপার্টমেন্টের নিচের একটি দোকান ঘর কিনল সুবর্ণপুরের পাশের গ্রাম অনন্তপুর, নাম পরিবর্তিত, নিবাসী বাবা ও ছেলে। তারা ঠিক করলেন তারা সেখানে কাপড়ের দোকান দেবেন। সেই মতো বাবা বললেন, তুই বাড়ি চলে যা আজ রাতে, আমি রাতে দোকানঘরটা গুছিয়ে রাখব, তারপর এখানেই ঘুমিয়ে পড়ব। ছেলেও তাই করল। পরের দিন ছেলে এসে দেখে তাদের দোকানের শাটার ভেতর থেকে বন্ধ। আশপাশের লোক জড়ো করে অনেক কসরত করে শাটার খুলে যখন সে ভেতরে প্রবেশ করল, দেখল তার বাবা যেন ভয়ে অথবা আতঙ্কে বিস্ফারিত চোখ মেলে দোকানঘরের মেঝেতে পড়ে রয়েছে, এবং তার সারা শরীর শক্ত হয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানানো হয় মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। পুরো সুবর্ণপুরেই বেশ ভয়ের আবহ তৈরি হয়ে গিয়েছে ততদিনে। সেই ফ্ল্যাটের পাশে থাকা বাড়ি ঘর তাদের ওই ফ্ল্যাটের দিকে থাকা জানালা দরজা ভরাট করে দেওয়াল তুলে দিতে থাকল। সেই সাথে বড় বড় পুরোহিত ডেকে এনে পুজো অর্চনা শুরু করে দিল। এই অ্যাপার্টমেন্টটি যেই এলাকায় ছিল সেটি ছিল একটি বাজার এলাকা, কিন্তু তবু সেই অ্যাপার্টমেন্টের ধারে কাছে কেউ ভিড়ত না। এমন সময় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মনবেসেও হাজির হল, কিন্তু তারাও মানুষের বিশ্বাসকে টলাতে পারল না। এইবার আসলো বর্ষাকাল। প্রতি বছর ডিভিসি জল ছাড়ায় বিহারি নিচু এলাকা ডুবে যেত, এবং সেখানকার বাসিন্দারা উঁচু জায়গায় উঠে আসত। এই বছরও তাই হল।
বর্ষা এবং বাঁধের জলের প্রকোপে নিজেদের বাড়ি ঘর ভেসে তারা এসে স্থানীয় স্কুলে আশ্রয় নিতে থাকল। এত জনস্রোত দেখে সুবর্ণপুর পৌরসভা থেকে নির্দেশ জারি করা হল যে এত লোককে এই সাথে স্কুলে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। তাই ওই পরিত্যক্ত অ্যাপার্টমেন্টের একটি তলা এবং ছাদে গিয়ে আশ্রয় নিক নিচু এলাকার কিছু বাসিন্দা। সেই মতো নিচু এলাকার কিছু বাসিন্দা আশ্রয় নিতে গেল সেই অ্যাপার্টমেন্টের ৩ তলায় এবং ছাদে। কিন্তু রফিক মিস্ত্রির বানানো সেই অ্যাপার্টমেন্টের কোথাওই যে শান্তি ছিল না। মাঝরাতে ৩ তলা থেকে কয়েকজন উঠে এলো ছাদে, আর এসেই অভিযোগ করতে শুরু করল কেন ছাদে থাকা ব্যক্তিরা ছাদের ওপর লাফঝাঁপ দিচ্ছে অথবা ভারী কিছু টানাটানি করছে। ছাদের বাসিন্দারা এই কথায় ভীষণই অবাক হল, কারণ তারা তো সকলে ঘুমোচ্ছিল। ভারী জিনিস তারা পাবে কোথায়? এইবার ৩ তলার বাসিন্দারা নিচে নেমে যেতেই ছাদের বাসিন্দারা অভিযোগ শুরু করল পাশের বাড়ির ছাদ থেকে কেউ তাদের দিকে যেন ঢিলো ছুঁড়ছে। এদিকে পাশের বাড়ির ছাদ বেশ কিছুটা দূরে এবং সেই ছাদে কাউকেই অত রাতে দেখা যায়নি। এর সাথে অদ্ভুত কটু গন্ধে সারা রাত তারা ঘুমোতে পারছে না। তারাও দলে দলে সেখান থেকে পালাতে শুরু করল। ওই অ্যাপার্টমেন্টের পেছনের দিকে ছিল রায়পাড়া। রায়পাড়াতে বাড়ি ছিল সৌমেনের। প্রসঙ্গত বলে রাখি, সৌমেন আমার বাল্যবন্ধু। আমরা একই স্কুলে পড়তাম এবং নিম্নোক্ত বর্ণনা তার থেকেই শোনা। সৌমেন একদিন মাঝরাতে ঘুম থেকে উঠল। ওদের বাড়ির ভেতরে শৌচালয় ছিল না। শৌচালয় ছিল বাড়ির বাইরে। সে প্রকৃতির ডাকে বাড়ির বাইরে বেরিয়ে এল। যদিও ওদের রায়পাড়া এবং সেই অ্যাপার্টমেন্টের মাঝখানে ছিল একটি সুউচ্চ পাঁচিল, কিন্তু পাঁচিলের ওপরের অংশ থেকে অপর প্রান্তের অ্যাপার্টমেন্ট যে কারোরই নজরে পড়তে পারত। সেদিন ছিল পূর্ণিমার রাত। সৌমেন বাইরে বেরিয়ে খেয়াল করল সেই অ্যাপার্টমেন্টের মধ্যে সেদিন কি যেন একটা আলাদা ব্যাপার রয়েছে। সে দেখল একটা সাদা রঙের কাপড় সেই ফ্ল্যাটের পেছনের দরজার কাছে উড়ছে, কিন্তু কাপড়টা কোথায় আটকে আছে সেটা সে ঠিক বুঝল না। তার মনে হল যেন একজন নারী অবয়ব একটা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে সামনের আকাশে থাকা পূর্ণিমার উজ্জ্বল গোলাকার চাঁদ তাকেই এক মনে দেখছে। এখন সৌমেনও সেই অদ্ভুত দৃশ্যের দিকে একই দৃষ্টে তাকিয়ে রইল। সে মন প্রাণ থেকে চাইছিল তার চোখ সেই পূর্ণিমার উজ্জ্বল চাঁদের দিকে তাকিয়ে থাকা নারী অবয়বের ওপর থেকে সরুক, কিন্তু সে যেন কিছুতেই নিজের চোখকে সরাতে পারছিল না। তার বুকের ভেতরের উত্তেজনা তখন তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। এমন সময় পেছন থেকে একটি পুরুষ কণ্ঠস্বরে সৌমেনের যেন জ্ঞান ফিরল, আর সে তার চোখ সামনের পাঁচিলের অপর প্রান্তের সেই অ্যাপার্টমেন্টের দিক থেকে সরিয়ে নিল। পেছন ফিরে তাকিয়ে দেখল তার বাবা তাকে ডাকছে। সৌমেন সম্বিত ফিরে পেয়ে ঘরে ফেরার জন্য উদ্যত হতেই আবারও তার চোখ গেল অ্যাপার্টমেন্টের পেছনের দরজার দিকে। আর এইবার যেন তার মনে হল সেখানে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে থাকা সেই নারী অবয়ব এখন আর পূর্ণিমার উজ্জ্বল গোলাকার চাঁদটাকে দেখছে না, বরং সেই নারী অবয়ব এখন যেন ঘাড় ঘুরিয়ে তাকেই দেখছে। সৌমেন হয়তো আবারও সেই নারী অবয়বের দিকে মোহিত হতো, কিন্তু তার বাবার বজ্র কণ্ঠ আবারও তার সম্বিত ফিরিয়ে এনে তাকে ঘরে ফিরতে বাধ্য করে। এই ঘটনার কিছুদিন পরে জানতে পারলাম সৌমেনের মতো ঘটনা রায়পাড়ার অনেক পুরুষের সাথেই ঘটেছে, এবং তাদের মধ্যে ১-২ পুরুষ রায়পাড়া আর সেই অ্যাপার্টমেন্টের মাঝের পাঁচিল টপকে অ্যাপার্টমেন্টের পিছনের দরজার দিকেও বেশ কিছুটা অগ্রসর হয়েছে। কিন্তু সৌভাগ্যক্রমে তখনও কোনো বড় বিপদের খবর পাওয়া যায়নি, এবং সেই বড় বিপদ আটকানোর জন্যই রায়পাড়ারই বেশ কিছু ইচ্ছুক ব্যক্তি মিলে রফিক মিস্ত্রির তৈরি করা অ্যাপার্টমেন্টের সেই জমির রহস্য উদ্ঘাটনে উদ্যোগী হল, আর জানতে পারল পাঁচিল ঘেরা সেই রায়পাড়ার ইতিহাস। বহুকাল আগে সুবর্ণপুর কিছু সামন্ত প্রভুদের দ্বারা শাসিত হতো, যারা কোনো এক মোগল সম্রাটের অধীনস্থ ছিলেন।
সেই সামন্ত প্রভুদের পরিবারে ছিল একটি বোন। বোনটি ছিল বোবা এবং কালা। কিন্তু কালের নিয়মে তার শরীরেও যৌবন এসেছিল। কিন্তু বোবা কালা হবার কারণে তার পরিবার তার বিবাহ নিয়ে চিন্তান্বিত ছিল না। এমন সময় হঠাৎ সেই এলাকাতে এলেন একজন তান্ত্রিক। সেই তান্ত্রিক রায়পাড়া সংলগ্ন সেই পরিত্যক্ত জমিতে শুরু করলেন নিজের সাধনা। তার সাধনার সময় সেই বোবা কালা মেয়েটি অবশ্য বেশ কয়েকবার সেই তান্ত্রিকের নজরে এসেছিল। কিন্তু মেয়েটির বংশ পরিচয় ছিল সাধুর অজানা। তান্ত্রিক তন্ত্রবিদ্যায় পারদর্শী হলেও তিনিও তো আত্মে ছিলেন একজন পুরুষই। এবং একসময় যৌবনচ্ছল সেই অসহায় বোবা কালা মেয়েটির প্রতি তিনি আকৃষ্ট হতে থাকেন। মেয়েটি প্রথমটায় আতঙ্কিত হলেও পুরুষের স্পর্শে আর নিজেকে আটকাতে পারেনি। একসময় সেও নিজেকে সমর্পণ করল সেই তান্ত্রিকের কাছে। এইভাবে চলতে শুরু করল তাদের গোপন প্রণয়। কিন্তু এইভাবে চলতে চলতে একসময় মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ল এবং তার প্রভাবশালী পরিবার সেই কথা জানতে পেরে গেল। অবিবাহিতা মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে, পরিবারের মুখে কলঙ্ক লেপেছে। তাই এর একটা বিহিত হওয়া প্রয়োজন। তাদের বংশের সাথে এই ঘৃণ্য কাজ যে করেছে তাকে তো শাস্তি পেতেই হবে। তাছাড়া এই ঘটনা যদি মোগল সম্রাট জানতে পারেন তাহলে তাদের জায়গিরদারের উপাধি তিনি কেড়ে নিতেও খুব বেশি দেরি করবেন না, এবং তখন তাদের অবস্থা হয়ে পড়বে রাস্তার ভিখিরির সমান। তাই তারা ঠিক করল যা করতে হবে সবটাই গোপনে। কিন্তু ততদিনে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। অন্তঃসত্ত্বা বোনের গর্ভজাত সন্তান অনেকটাই পরিণত হয়ে গেছে, আর তাই তাকে হত্যা করা অসম্ভব, কারণ এতে তাদের বোনের জীবনও খোয়াতে হতে পারে তাদেরকে। তাই এখন একটাই উপায়, আর তা হল অপেক্ষা। আর সেই অপেক্ষামতো নির্ধারিত দিন আসল। জন্মালো একটি ফুটফুটে শিশু। কিন্তু সেই ফুটফুটে শিশুর ভাগ্য একেবারে সুপ্রসন্ন ছিল না, উল্টে ছিল কণ্টকময়। বোবা কালা মেয়েটির সামন্ত দাদারা ততদিনে জেনে গেছে তাদের বোনের গোপন প্রণয়টিকে, এবং তারা এইবার একটা ছক তৈরি করল কি করে নিভৃতে সকলের চোখের আড়ালে এই পাপ এবং পাপী দুজনকেই দুনিয়া থেকে সরিয়ে ফেলা যায়। সেই মতো এক গভীর রাতে তারা রায়পাড়ার পার্শ্ববর্তী সেই পরিত্যক্ত ভূখণ্ডে আক্রমণ করল, আর সেখানকার পর্ণ কুটির থেকে টেনে হিঁচড়ে বের করে আনল সেই তান্ত্রিককে। তিনি যদিও তার নিজের ঔরসজাত সন্তানের কথা তখনও জানতেন না, কিন্তু এইবার তার চোখের সামনে মেলে ধরা হল সেই সদ্যজাত সন্তানটিকে। তান্ত্রিকের সমস্ত শরীর কেঁপে উঠল। তিনি চূড়ান্ত অবাক হলেন এবং অনেক আকুতি মিনতি করলেন সেই সন্তানটিকে নিষ্কৃতি দেবার জন্যে। তিনি এও কথা দিলেন যে তিনি তার এই সন্তানটিকে নিয়ে অন্যত্র যাত্রা করবেন এবং আর কখনোই তিনি এখানে ফিরে আসবেন না। কিন্তু সামন্ত প্রভুদের নজরে এ কাজ ছিল চূড়ান্ত অপরাধের। গোপনে প্রেম এবং সেই সঙ্গে অবৈধভাবে তাদেরই বোনকে গর্ভবতী করে দেওয়া। তারা আর নিজেদের ক্রোধ সংবরণ করতে পারল না। মোগল সম্রাটের কাছে খবর পৌঁছানোর আগেই তারা সেই তান্ত্রিকের চোখের সামনে তার সেই সদ্যজাত পুত্র সন্তানটির গলায় তরোয়ালের এক ধারালো কোপ বসাল। ফিনকি দিয়ে রক্ত এসে ছিটল তান্ত্রিকের চোখে মুখে। তান্ত্রিক সহ্য করতে পারল না এবং তীব্র ক্রোধে তিনি মন্ত্রোচ্চারণ শুরু করলেন। সেই মন্ত্র ছিল এই বংশের ধ্বংস হবার মন্ত্র। সামন্ত প্রভুরাও নিজেদের ক্রোধকে আটকাতে পারলেন না। তাদের বংশকে ধ্বংস করবে কে? না এই সামান্য তান্ত্রিক। তারা তখনই সেই একই তরোয়ালের ধারালো কোপ বসাল সেই তান্ত্রিকের গ্রীবা বরাবর। তান্ত্রিকের সমগ্র শরীর থরথরিয়ে কেঁপে উঠল। মৃত্যু সহায় তিনি সেই পরিত্যক্ত জমিটিকে অভিশপ্ত করে যান এবং সেই সাথে পার্শ্ববর্তী রায়পাড়াকেও চিরকালীন নিকৃষ্ট লোকেদের বসবাসকারী স্থান হিসেবে থেকে যাবার অভিশাপ দিয়ে যান।
যদিও এর চেয়ে বেশি কিছু করা তান্ত্রিকের পক্ষে সম্ভব হয়নি। তার আগেই তার মৃত্যু ঘটে এবং সেই পরিত্যক্ত জমিতেই তান্ত্রিক এবং তার সদ্যজাত মৃত পুত্র সন্তানকে সামন্ত প্রভুরা কবর দিয়ে দেন। এই ঘটনা অনেকেই জানতেন, কিন্তু এই ভয়াবহ ঘটনার বিভীষিকার কারণে তারা কেউই মুখ খুলতেন না, কিন্তু তাদের পরবর্তী প্রজন্মকে এই কাহিনী শুনিয়ে যেতেন। কালের নিয়মে আধুনিক যুগ আসে, কিন্তু তান্ত্রিকের সেই অভিশাপ আজও ঘোচেনি।